প্রত্যেকটি পত্রপত্রিকা বা টেলিভিশন কারো না কারো পারপাস সার্ভ করে। পারপাস সার্ভ করা বলতে কোনো না কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা তাদের আর্টিকেল লেখে, মতামত দেয়, বক্তব্য দেয় এবং নিউজ করে, ভিউজ করে, বিভিন্ন এক্সচেঞ্জ করে, সাব এডিটোরিয়াল লেখে বা টেলিভিশন টক শোতে কথা বলে। প্রত্যেকটি কথার পিছনে, প্রত্যেকটি মিডিয়ার পিছনে, প্রত্যেকটা বক্তৃতার পিছনে বিশেষ উদ্দেশ্য লুকায়িত থাকে। আজকে এটি সারা পৃথিবীর মতো বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। বাংলাদেশেও এই জিনিসগুলো ঘটে। আপনারা দেখবেন যে মিডিয়াগুলো, বিশেষ করে টেলিভিশন এবং পত্রপত্রিকাগুলো, তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলে মানুষ মনে করে যে পত্রিকাতে যা বলছে তা মনে হয় সব সঠিক। মানুষ মনে করে যে টেলিভিশনে যা বলা হচ্ছে সবই সঠিক। একটি বিশেষ বেনিফিট অফ ডাউট দিয়ে একটা প্রশ্নবিদ্ধ করে কোনো একটি দলকে তারা প্রশ্নবিদ্ধ করে এবং কোনো একটি দলকে তারা প্রশংসা করতে থাকে। তাদের প্রশংসা করতেও সময় লাগে না এবং তারা সমালোচনাও করতে তাদের সময় লাগে না। এগুলো সব ডিপেন্ড করে তারা বিবেককে কাজে না লাগিয়ে সৎ এবং সত্যকে উদ্ঘাটন না করে মূলত নিজের পারপাস সার্ভ করে। কেন বলছি সে কথা? আসুন সে ব্যাখ্যা করবো। আজকে মিডিয়া নিয়ে, বিশেষ করে বাংলাদেশের টেলিভিশন, বাংলাদেশের পত্রপত্রিকা এবং বাংলাদেশের কিছু সাংবাদিক নিয়ে আজকে আমার অবজারভেশন উপস্থাপন করব। যারা বিশেষ করে ইলেকশন আসা উপলক্ষে এগুলো তারা বিভিন্ন সময় তারা বিভিন্ন রূপ ধারণ করে, বিভিন্ন প্রয়োজনে, তাদের নিজের প্রয়োজনে, দেশ এবং জাতির প্রয়োজনের চেয়ে তারা নিজেদের প্রয়োজনকে বেশি গুরুত্ব দেয়। কেন বলছি সে কথা? আসুন ভিতরে একটা আলোচনা করলে আমরা বুঝতে পারবো। লক্ষ্য করুন, বাংলাদেশে যখন সবগুলো ইসলামিক দল যখন ঐক্যবদ্ধ হলো, ওয়ান বক্স পলিসি করলো, চরমোনাই, তারপরে হেফাজত ইসলামের একাংশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলাম সহ ছোট ছোট আরও যা দলগুলো রয়েছে, তারা যখন ঐক্যবদ্ধ হলো এবং তখন কোনো একটি পত্রপত্রিকায়, কোনো একটি টেলিভিশনের কোনো টক শোতে এই চেনামুখগুলো কখনো বলেনি যে এই দলগুলো ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছে গেছে। যখন বিভিন্ন ইউনিভার্সিটিতেগুলো যখন তারা জিততে থাকলো, তখন ছাত্র শিবির যখন জিতে গেল, তখন কেউ বলছে না যে এই দলটি রাষ্ট্র ক্ষমতার খুব কাছাকাছি পৌঁছেছে। বরং তারা বিভিন্ন সময় বলার চেষ্টা করছে, হাসিনার যখন ছিল তখন হাসিনার প্রশংসায় পঞ্চমুখ ছিল, আবার যখন তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তন করলো তারপর থেকে তারা বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে বলার চেষ্টা করছে যে বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় আবার মনে হয় বিএনপি চলে আসবে। জরিপ করছে, ভুয়া প্রতিষ্ঠান দাঁড় করায় জরিপ করছে, জরিপ করে 5,000, 10,000, 20,000 লোকের জরিপ করে মতামত নিয়ে বলছে যে হ্যাঁ দেখুন, এই হলো তথ্য, এই হলো ডেটা, বিএনপি আবার ক্ষমতায় চলে গেছে। যখন চরমোনাই জামাতের সাথে ছিল তখন বলে নাই যে জামাত ক্ষমতায় যাবে, আবার যখন চরমোনাই চলে গেছে তখন রিপোর্ট করার চেষ্টা করছে যে ইসলামিক দল বা মুসলমানদের ভোট, ইসলামিক ভোট 3 ভাগ হয়ে যাচ্ছে। এখন প্রথম আলো রিপোর্ট করা শুরু করছে। কেন রিপোর্ট করছে? তারা বুঝাতে চাচ্ছে যে আজকে বিগত 54 বছরে মানুষের মধ্যে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, তীব্র আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হাইলাইট না করে তারা মূলত হাইলাইট করতে চাচ্ছে যে বিএনপি আবার ক্ষমতায় যাচ্ছে। তারা তাদের সুবিধা অনুযায়ী কাকে ক্ষমতায় আনলে সুবিধা হবে, তারা কখন কে ক্ষমতায় আসলে তাদের সুযোগ সুবিধা বেশি হবে, সেটি তারা প্যাট্রোনাইজ করার চেষ্টা করে সবসময়। মিডিয়ার জন্ম, এই মিডিয়া যারা টেলিভিশনে চাকরি করে তারা তো কোনো না কোনো ব্যক্তি তার মালিকানা রয়েছে। মিডিয়া হাউসগুলো কি, তাদের পারপাস কি, তাদের উদ্দেশ্য কি, যদি সেটি অ্যানালাইসিস করি তাহলে আরও একটু পরিষ্কার হবে। দেখুন, বাংলাদেশে যেসব টেলিভিশনগুলো রয়েছে, এখন প্রায় 30-35টা টেলিভিশন চ্যানেল, এর 3-4টি ছাড়া আর সবগুলোই হাসিনা সরকার এইটির অনুমোদন দিয়েছিল। একটি টেলিভিশন চ্যানেল অনুমোদন করার আগে তাদের মালিকানা কারা রয়েছে, তাদের ব্যাকগ্রাউন্ড কি, তাদের এনএসআই দিয়ে, ডিজিএফআই দিয়ে তাদেরকে ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে মালিকানা দেয়। বিগত হাসিনা সরকার প্রায় 33টি, বাংলাদেশে যখন যতগুলো টেলিভিশন চ্যানেল, প্রাইভেট চ্যানেল রয়েছে, সবগুলো টেলিভিশন চ্যানেলের মালিক কিন্তু এখন আওয়ামী লীগ সরকারের সময় দেয়া, তারা বেছে আওয়ামী লীগের এমপি, দস্তগীর, বিভিন্ন, আমি কোনো নাম উল্লেখ করতে চাচ্ছি না, আপনারা সবাই জানেন এগুলোর মালিক হচ্ছে
আওয়ামী লীগের সময় তারা মালিকানা পায় এবং অনুমোদন পায়, এবং সেটার ভিত্তিতে তারা টিভি চ্যানেলগুলো, পত্রিকাগুলো, নতুন নতুন পত্রিকার অনুমোদন দেয় এবং অনুমোদন দিয়ে শর্ত দিয়েছিল যাতে করে তারা সরকারকে সাপোর্ট করে। ফ্যাসিস্ট তৈরি হওয়ার জন্য তারা ফ্যাসিস্টের কোনো সমালোচনা করেনি। গত 17 বছর হাসিনার সমালোচনা করা একটা পত্রিকা দেখাও খুব কঠিন হবে। দুই একটা পত্রিকা যা ছিল, দুই একটা টেলিভিশন যা ছিল, সেগুলো হাসিনা বন্ধ করে দেয়। যেমন দিগন্ত টেলিভিশন বন্ধ করেছিল, চ্যানেল অন বন্ধ করেছিল, এরকম অনেকগুলো, আমার দেশ বন্ধ করেছিল। এগুলো সরকারের বিরুদ্ধে যে সমস্ত পত্রিকা ছিল বা টেলিভিশন ছিল, সেগুলো হাসিনা বন্ধ করে দেয় এবং তারা নতুন নতুন টেলিভিশন চ্যানেল, আওয়ামী লীগের লোকজনকে দিয়ে ইনভেস্টমেন্ট করিয়ে নতুন নতুন টেলিভিশন চ্যানেল করে। এই সবগুলো টেলিভিশন চ্যানেল আজকে হাসিনার অনুপস্থিতিতে, যখন হাসিনা নাই, বিপ্লব সংগঠিত হয়েছে, তখন এগুলো সবাই উঠে পড়ে লেগেছে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় পাঠায় দেওয়ার জন্য। মুখে বলবে, তাতে অসুবিধে কোথায়? আজকে বিশ্ববিদ্যালয়গুলো যখন জিতে যায়, তখন ওরা, ওই সাংবাদিকরা, ওই উপস্থাপকরা, এগুলোর মালিকানা যারা আজকে শেখ হাসিনা পলায়ন করার পর অলমোস্ট ম্যাক্সিমাম টেলিভিশন চ্যানেলের মালিকানা জোর করে হোক, জবরদস্তি করে হোক, প্রেসার দিয়ে হোক, বিএনপির লোকজন এগুলোর মালিকানা গ্রহণ করেছে, প্রেসার দিয়ে হোক তাদের মালিকানা নিয়েছে, নাম কস্তে টাকা দিয়ে অথবা জোর করে প্রেসার দিয়ে মালিকানায় অংশগ্রহণ করেছে, এবং সেখানে নতুন নতুন উপস্থাপক নিয়োগ করছে। এই উপস্থাপকগুলো কেউ না কেউ একসময় দেখা গেল যে বামপন্থী ছাত্র ইউনিয়ন করা অথবা ছাত্রদল করা ছেলে মেয়েরা আজকে এখানে উপস্থাপনার কাজ করছে, এবং জামাত শিবিরের লোকজন বা বিএনপির এগেনস্টের কোনো লোক যদি সেখানে যায় কথা বলে, তাকে বিভিন্নভাবে ইনিয়ে বিনিয়ে 71 ইস্যু সামনে নিয়ে আসবে, নারী ইস্যু সামনে নিয়ে আসবে, শরিয়া আইন ইস্যু সামনে নিয়ে আসবে, এবং এ ধরনের সাম্প্রদায়িকতা ইস্যু সামনে নিয়ে আসবে, জঙ্গি ইস্যু সামনে নিয়ে আসবে, যাতে করে তারা এই সাধারণ মানুষের যে মতামত তৈরি হচ্ছে, যে বাংলাদেশে যে পরিবর্তনের পক্ষে যে বিপ্লব সৃষ্টি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে, সেটিকে খাটো করে, প্রশ্নবিদ্ধ করে, যে কোনোভাবেই আবার সেই একই শাসক গোষ্ঠী, সেই বিএনপি, সেই যারা ক্ষমতায় এর আগে বাংলাদেশ চালিয়েছিল, তাদেরকে আবার কিভাবে ক্ষমতায় নিয়ে আসা যায়, একটি চেনা পথ, সেই চেনা জানা রাস্তা যাদেরকে ক্ষমতায় নিয়ে আসা যায়, সেজন্য তারা প্যাট্রোনাইজ করছে। আমি আজকের আলোচনায় এটি বলার চেষ্টা করছি যে বাংলাদেশের এই সাংবাদিকরা কারা। দেখবেন যে এই সমস্ত উপস্থাপকদেরকে দেখবেন যে তারা কোনো না কোনোভাবে নিরপেক্ষ ফর্মে, এই যে গত কয়েকদিন আগে যে একটি হলো, খালেদা জিয়ার শোক মাহফিল হলো, সেই শোক মাহফিলে তারেক জিয়া সপরিবারে অংশগ্রহণ করেছে, সাংবাদিকরা এটি প্যাট্রোনাইজ করেছে। আজকে সংসদ ভবনের নাগরিক শোক সভা বলে সব বিএনপি লেভেলের অথবা বামপন্থী যারা ছিল, আজকে বিএনপি শহর হয়েছে, তারা সেখানে, সেই সাংবাদিকরা আজকে নাগরিক শোক সভা বলে অনুষ্ঠান উদযাপন করেছে, এবং সেখানে বক্তব্য দিচ্ছে সব বিএনপির অথবা বামপন্থী লোকগুলো। আজকে বামপন্থীর শহর, একসময়ের বামপন্থী, আজকের বিএনপির ঘাটে শহর হওয়া সেই সাংবাদিকরা বক্তব্য দিচ্ছে নিয়ে বিনিয়ে। সাংবাদিকরা বিভিন্নভাবে আজকে খালেদা জিয়া বা তারেক জিয়া অথবা বিএনপির সুনাম গাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। বন্ধুরা, আজকে সাধারণ মানুষের যে আজকে যে মানসিকতা, দেখবেন যে বাংলাদেশে যে নির্বাচনটি মূলত দুটি ভাগে বিভক্ত হয়, সবসময় দুটি দলের মধ্যে একটা কম্পিটিশন হয়, তৃতীয় দল খুব কাছাকাছি আসতেও পারে না। কিন্তু আজকে যে কোনো যেনতেনভাবেই যদি চরমোনাইয়ের সাথে আজকে খালেদা জিয়া, আজকে তারেক জিয়ার সাথে মিটিং হয়েছে বলে শোনা যাচ্ছে, তারাও তারেক জিয়া চরমোনাইকে সাথে নেওয়ার চেষ্টা করছে। এই চরমোনাই 2001 সালে জাতীয় পার্টির সাথে ও শরিক হয়েছিল। তখন 2001 সালে নির্বাচনে, আমি যদি একটু ইতিহাস বলি তাহলে আরেকটু পরিষ্কার হবে। দেখবেন এই চরমোনাই কোনো অবস্থাতে কোনো কালেও জামাতের সাথে জোটবদ্ধ হয়নি। তারা একসময় জামাতকে বেয়াদব, বেআমল, বিভিন্ন রকম গালিগালাজ করা, তারা ইসলামী দল না এরকম ফতোয়া দেয়া, ফতোয়ার মাধ্যমে তারা জামাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে। জামাত বারবার তাদের সম্পর্কে সুনাম করেছে, তাদেরকে পাশে গেছে। জামিরে জামাত তাদের কাছে যে নিজেরা ছোট হয়ে তাদের কাছে যে সকল ইসলামী দল এক বাক্স করার চেষ্টা করেছে, দীর্ঘ 1 বছর থাকার চেষ্টা করেছে, কিন্তু যে কোনো কারণে হোক তারা আসলে তাদের সাথে, জামাতের সাথে ঐক্য করতে চায়নি। 2001 সালেও সেম ঘটনা ঘটেছিল। জামাত ইসলামী ছিল বিএনপির সাথে, একসাথে জোট করেছিল জামাত, বিএনপি সহ আরও কয়েকটি দল, আর আওয়ামী লীগের সাথে ছিল বামপন্থী দলগুলো। আর তখন চরমোনাই চলে গেছিল এরশাদ সাহেবের কাছে। তখন বলেছিল যে 2001 সালে যে না, যদি
আমরা জামাতের সাথে ঐক্য করব না, এগুলো জামাত হচ্ছে ইসলামিক দলই নয়, এরা মুনাফিকের দল, এরা কাফেরের দল, এরা মূলত ইসলামের নামে ব্যবসা করে, ধর্ম ব্যবসা করে, এই দলের সাথে আমাদের ঐক্য হতে পারে না। আমরা কোনো নারী নেতৃত্ব রয়েছে এমন কোনো দলের সাথে আমরা যাব না। 2001 সালে ধর্ম নেয় সে কথা বলেছিল, সে কথা বলে হাসিনা বা খালেদা কার সাথে না, যে খালেদা জিয়ার সাথে জামাত ইসলামী ছিল তাদের সাথে তো গেলই না, হাসিনার সাথেও গেল না, বললো নারী নেতৃত্ব যেখানে রয়েছে সেখানে আমরা ঐক্য করতে পারি না। তখন তারা গেল এরশাদ সাহেবের সাথে 2001 সালে ঐক্য করলো, এরশাদ সাথে ঐক্য করে নাম দিল ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট। ইসলামী জাতীয় ঐক্য ফ্রন্ট কি চাই আমরা, রাষ্ট্রপ্রধানকে আমরা পুরুষ রাষ্ট্রপ্রধান করব। ইসলাম এরশাদ সাহেব নাকি সেদিন ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আনবে বলে সেদিন কমিটমেন্ট দিয়ে ক্ষমতায় অংশগ্রহণ করলো, জোট করলো, মাত্র 7.5% এরশাদের দলসহ 7.5% ভোট পেল। সেখানে চরমোনাই একটি আসনও বাংলাদেশের ইতিহাসে চরমোনাই কখনো কোনো কালেও আসন পায়নি। এবার হয়তো একটি সম্ভাবনা তৈরি হয়েছিল জামাতের সাথে ঐক্য করে, যে হয়তো তারা 2-1টি আসন হলো, কতগুলো আসন হয়তো তারা পেত, কিন্তু সেই সম্ভাবনাটি আজকে তারা নষ্ট হলো তাদের পক্ষে। এখন আমি জানি না আগামী 20 তারিখে আজকে বিশ্ববিদ্যালয় সিলেটেও নির্বাচন হবে, সেই নির্বাচনকে কেন ছাত্রদল আজকে ইলেকশন কমিশনের সামনে জমায়েত করছে, বিপ্লব করার জন্য প্রেসার দিচ্ছে। একদিকে ভিতরে মিটিং হচ্ছে, ঋণখেলাপি এবং বিদেশি দ্বৈত নাগরিকত্ব যারা রয়েছে বেশিরভাগ বিএনপির লোকজন ঋণখেলাপি, এবং 82 জন ঋণখেলাপির প্রাথমিক বাছাইতে বাদ পড়েছিল, এবং দ্বৈত নাগরিকত্বের জন্য বিএনপির অনেক নেতা, অনেক এমপি বাদ পড়েছিল। আজকে সেখানে প্রেসার দিয়ে বাইরে ছাত্র দলের ছেলেরা বিপ্লব করবে, মিছিল করে প্রেসার ক্রিয়েট করে চাকসুতে সেই সিলেটের বিশ্ববিদ্যালয় বন্ধ করতে হবে, ইলেকশন আর তারা চায় না, জাতীয় কোনো ছাত্র সংসদ নির্বাচন চায় না, এরকম বলে তারা আন্দোলন করছে বারবার। কেন আন্দোলন করছে? তার কারণ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ফেল মারছে, ভরাডুবি হচ্ছে, 1/3 ভোটও পাচ্ছে না, সেখানে শিবির বিজয়ী হচ্ছে, বারবার বিজয়ী হচ্ছে, তার এফেক্ট হয়েছে। আজকে আমি আগেও বলেছি এই প্রায় 3.5 থেকে 4 কোটি মানুষ যারা ভোটার, ইউনিভার্সিটির ছাত্র 18 থেকে 28 বছর বয়স, সেগুলোর ভোটার সংখ্যা হচ্ছে 3,78,00,000। এরা সবাই আজকে পরিবর্তনের পক্ষে ভোট দিচ্ছে, জামাত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে ভোট দিচ্ছে। মানুষের মন গড়ে গেছে। আজকে চরমোনাই জামাত থেকে বেরিয়ে যাওয়ার পরেও যেহেতু জামাত একটি 10 দলীয় ঐক্যজোট হয়েছে, বিপ্লবের শক্তি তাদের সাথে, এলডিপির বীর বিক্রম তাদের সাথে, নিঃসন্দেহে তারা একটা কঠিন লড়াই আজকে বাংলাদেশে মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দিবে। যখন চরমোনাই জামাতের সাথে না আসলেও দেখবেন মানুষ যখন বুঝতে পারবে যে তারা আসন সমঝোতার করার নাম করে বিলম্ব করে জামাত থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যেয়ে হয়তো জাতীয় পার্টি অথবা তলে তলে জাতীয় পার্টি এবং হয়তো আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কেউ স্বতন্ত্র নির্বাচন করে থাকে তাহলে সেরকম একটা জোট করে হয়তো ইলেকশনে দাঁড়াবে, এবং এই বামপন্থী বুদ্ধিজীবীরা, এই সাংবাদিকরা অথবা বিএনপির বুদ্ধিজীবীরা বলবে যে জামাত 3য় পজিশনে চলে যাচ্ছে, এরকম রেওয়াজ, এরকম হাইপ তৈরি করবে, এরকম হাইপ তৈরি করে বিএনপিকে উদ্ধার করার চেষ্টা করবে। আমার মনে হয় বাংলাদেশে বিএনপি যে পরিমাণ বদনাম হয়েছে, এই বদনাম তারা ইতিমধ্যে জনপ্রিয়তা হারিয়েছে, বিশ্ববিদ্যালয়ে জনপ্রিয়তা হারিয়েছে। বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে সাধারণ মানুষরা তাদেরকে বোকা মনে করার কোনো সুযোগ নেই। নিঃসন্দেহে এবার মানুষ প্রত্যেকটা জরিপে জামাত ইসলামী সহ এই বিপ্লবের, আজকে যে জুলাই বিপ্লবের যেই এনসিপি, জামাত সহ এলডিপি সহ এই 10 দলীয় জোট এবং বেশিরভাগ ইসলামী দল যেই দলে রয়েছে, যেই ঐক্যবদ্ধ বাংলাদেশ, এই ঐক্যবদ্ধ বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। মিসগাইডেড হবেন না, সাংবাদিকদের কথা কানে দিবেন না, কোনো জরিপ কানে দিবেন না, লাস্ট মুহূর্ত পর্যন্ত অটুট থাকবেন। আমার বিশ্বাস বাংলাদেশ এবার পরিবর্তনের পক্ষেই ভোট দিবে, চাঁদাবাজের বিরুদ্ধেই ভোট দিবে, সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট দিবে, দখলদাজদের বিরুদ্ধে ভোট দিবে, এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। সেই আশাবাদ আমরা রাখি, এবং আমি মনে করি যে বাংলাদেশের মানুষ ইতিমধ্যে তারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে সামনে এগিয়ে নিবে। সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।